তিন দিনের মুম্বাই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় 11 জুলাই মুম্বাই রওনা দেবেন মমতা। মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পাওয়ার উদ্ধবের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে জানতে চাইবো বিস্তারিত কি সূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমরাজ, আগামী 11 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 11 তারিখ সন্ধ্যাবেলায় উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12 তারিখ আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই দিনই শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 13 তারিখ তিনি কলকাতায় ফিরে আসবেন। একদিকে যখন বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, তেমনি বেশ কয়েকটি রাজনৈতিক বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই সম্ভাবনা হিসেবে উঠে এসেছে। এর আগেও গত বছর যখন মুম্বাই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তখনও একাধিক রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বেশ কয়েকজন সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বের সঙ্গেও মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবারে অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুম্বাইতে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া। এর পাশাপাশি শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 তারিখ দুপুরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সোমরাজ। অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার। পঞ্চম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ। সন্দেহ হওয়ায় যুবককে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ স্থানীয়দের। কথায় অসঙ্গতি মেলায় মারধরের অভিযোগ। ক্যানিং এর কাঠপোলে অভিযুক্তকে মারধর, সেই অভিযোগই সামনে আসছে। আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অনুপ, যারা মারধর করেছেন তাদের কি আলাদা করে চিহ্নিত করা সম্ভব হয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা মারধর করেছে এমনই ঘটনা হচ্ছে। পরিবার কিন্তু এখনো কোনো অভিযোগ দায়ের করেনি, তবে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। গতকাল পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছিল বলে এমনই একটি অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু গতকালকে যে ছাত্রীটি স্কুল থেকে, পঞ্চম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি যাচ্ছিল, সেই সময় তাকে রাস্তার ধারে কাঠপোলের কাছেই তাকে মোটর বাইকে আসা ওই যুবক তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেই তার কথার অসঙ্গতি ধরা পড়ে। স্থানীয় মানুষজন তাকে যখন ধরে এবং তাকে জিজ্ঞাসা করেন এই ছাত্রীকে চেনে কিনা বা তার পরিবারকে চেনে কিনা এবং তার বাড়ি কোথায়, এবং তাকে যখন চিনতে না পারা এবং ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরে সে ছাত্রী যখন জানা যায় তাকে ওই বাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এরপরে তারা তাকে মারধর করে বলে এমনই অভিযোগ করছে যুবক। তারপরে ক্যানিং থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর তাকে গতকালকে আটক করা হয়। ওই ছাত্রী পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয় গতকাল রাতেই। এই ঘটনায় পুলিশ কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করতে আজকে তাকে আলিপুর আদালতে পাঠাবে ক্যানিং থানা পুলিশ সূত্রে জানা যায়। ধন্যবাদ অনুপ। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারধর। সবংয়ের দুবরাজপুরে সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ। সিভিক ভলেন্টিয়ারকে মারধরে আটক 3 বিজেপি কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়ের কাছে যাব। দিগ্বিজয়, কি কারণে তাকে মারধর করা হলো, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো সানি, গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মিঠাপুকুর এলাকায় সিভিক ভলেন্টিয়ার 4 জন ছিল এবং তারা ডিউটি করছিল। সেই সময় কিন্তু রাতের অন্ধকারে 7-8 জন এসে সিভিক ভলেন্টিয়ারদের বলে এখানে কোনো ডিউটি করা যাবে না, এলাকা শান্তি শৃঙ্খলা আছে। সেখানে সিভিক ভলেন্টিয়াররা কিন্তু প্রতিবাদ করায় কিন্তু একজনকে বেধড়ক মারধর করে বিশ্বজিৎ দাস নামে সিভিক ভলেন্টিয়ার। বাকিরা যদিও পালিয়ে যায় এবং পরে এলাকাবাসীরা যখন জড়ো হয়ে যায় তখন কিন্তু ওই 7-8 জন যারা এসেছিল সিভিক পুলিশের উপর হামলা করেছিল তারা পালিয়ে যায়। এলাকাবাসীরা এবং পুলিশ ওই সিভিককে সবং হাসপাতালে ভর্তি করে এবং গতকাল রাতভর তল্লাশি চালিয়ে 3 জনকে আটক করতে সবং থানার পুলিশ এবং ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং বাকিদের তল্লাশি চালাচ্ছে। এই নিয়ে কিন্তু রাজনীতি শুরু হয়েছে। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স জানাচ্ছে যে ওখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের বর্ডার রয়েছে, ময়নার বাগচা সহ বিভিন্ন এলাকা রয়েছে। সেখান থেকে মাঝে মাঝে বিজেপির লোকজন এসে সবংয়ে গন্ডগোল করে, ঝামেলা পাকায়, মারধর করে, সেরকমই একটা প্রচেষ্টা ছিল। সেখানে সিভিক পুলিশ যখন আটকায় তখন কিন্তু এই ঘটনা ঘটে। অপরদিকে বিজেপি নেতা সিভির কুলবি জানিয়েছেন যে এই অভিযোগ ভিত্তিহীন, এখানে বিজেপি জড়িত নয়। বিজেপির কর্মীদের বরং পুলিশ কেস দিচ্ছে, কিন্তু এই ঘটনায় বিজেপি জড়িত নয়। ধন্যবাদ। আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজাও তুঙ্গে। এই ঘটনার সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। মিথ্যা ভাবে বিজেপিকে ধারাবাহিকভাবে কেস দেওয়া হয়েছে। দুরাজপুরেও আজকে আমাদের একজন সবংয়ের কর্মীদেরকে মিথ্যাভাবে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো সব শাসক দলের চক্রান্তের দ্বারা হচ্ছে। সিভিক ভিলেজ এখন পুলিশ যখন টহল দিচ্ছে, অতর্কিত ভাবে
এই দুর্বৃত্তরা বিজেপি তারা আজকে সিভিক পুলিশকে রক্তাক্ত অবস্থা ফেলে রেখে দিয়ে চলে গেল। কারণ একটাই, এদের পায়ের তলার মাটি সরে গেছে। আমরা ডিমান্ড করেছি যে অবিলম্বে এই দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে। আর মীমাংসা করতে গিয়ে মার ভাঙচুর, মেয়ের শ্বশুর বাড়ির সদস্যদের মারধরের অভিযোগ। মারধরের অভিযুক্ত উপপ্রধান খলিল আহমেদ। হাওড়ার সাকরাইলে পারিবারিক অশান্তিতে বিবাদ, দুই পরিবারের বিবাদ মেটাতে যান উপপ্রধান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই মীমাংসা, সালিশি, এই ছবি বারংবার বিভিন্ন রকম আইন কানুন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা রাজ্য জুড়ে সামনে আনছে। তার মধ্যে এবারে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন উপপ্রধান, যিনি একজন জনপ্রতিনিধি। তা সত্ত্বেও এই অভিযোগ সামনে আসছে। কি ঠিক অভিযোগ উঠছে এবং পুলিশের তরফে কি জানানো হচ্ছে? দেখো, একেবারে ঠিক কথা বলেছে উপপ্রধান খলিল আহমেদ। মূলত পঞ্চায়েতে যে দুর্গাস্তা পঞ্চায়েত, পাঁচলা বিধানসভা অন্তর্গত পঞ্চায়েতের খলিল আহমেদ, এর বিরুদ্ধে এরকম একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তারপরও তিনি কিন্তু ছাড় পেয়ে যান। আর পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দা, এলাকার বাসিন্দা, এবং যাকে মারধর করা হয়। মূলত যে কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সেপাইপাড়া, সেখানে একটি পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হয়। স্ত্রী কয়েকদিন আগেই তার বাড়ি চলে যায় এবং স্ত্রীকে বাড়ি ফেরাতে, অর্থাৎ শ্বশুর বাড়ি ফেরাতে একটি সালিশি সভা বা তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে মীমাংসা সভা বসায়। আর মীমাংসা সভার জন্য আসেন এই জুডাসটা পঞ্চায়েতের উপপ্রধান, যিনি সেই মহিলা বা গৃহবধূর আত্মীয় বলে নিজেকে পরিচয় দেন। শুধুমাত্র কথাবার্তা কিছুক্ষণের মধ্যেই যখন শুরু হয়, সবার প্রথম দিক থেকেই কিন্তু আক্রমণাত্মক থাকেন এই খলিল আহমেদ, এবং কার্যত কিছুক্ষণ পরেই মারধর শুরু করে এবং সেই সময় চলে গেল ফের পরবর্তীকালে পাশের গ্রাম, অর্থাৎ যে পাঁচলা দুর্গাস্তা, এই গ্রাম থেকে প্রায় 100-150 লোক নিয়ে এসে ব্যাপকভাবে হামলা চালানো হয় সেই গৃহবধূ শ্বশুর বাড়িতে। গৃহবধূর স্বামীকে মারধর করে পালিয়ে যায় স্বামী সেখান থেকে আক্রান্ত অবস্থায়। তারপর একাধিক বাড়ি ভাঙচুর, এমনকি আরো এক পঞ্চায়েত সদস্য, যিনি কান্দুয়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার বাড়িতে পর্যন্ত ভাঙচুর করে এই খলিল আহমেদ। বারবার সে তার নিজের পরিচয় দিল, ক্ষান্ত হয়নি খলিল আহমেদ ও তার লোকজনেরা। বাড়ি ভাঙচুর, একাধিক গাড়ি ভাঙচুর করে সেগুলিকে পুকুরে পর্যন্ত ফেলে দেওয়া হয়। আর এই পুরো ঘটনা ঘন্টা ধরে চলল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে, পুলিশ সেখানে পৌঁছায়নি। পরবর্তীকালে রাতের দিকে পুলিশ পৌঁছে একটি মামলা পর্যন্ত শুধু রুজু করেছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। ধন্যবাদ। আর এদিকে লাগাতার বৃষ্টি আলিপুরদুয়ারে। সিসামারা নদীর বাঁধ ভেঙে শালকুমার এলাকায় জল ঢুকেছে। জলমগ্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের একাংশ। জলদাপাড়া রেঞ্জের মালঙ্গি ও সিসামারা বিট এলাকায় বনকর্মীদের পরিবারকে সরিয়ে আনা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমারের কাছ থেকে জানতে চাইবো, রাজকুমার, ঠিক কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে সরানোর জন্য বা যে জনবসতি রয়েছে সেখানে, সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে? দেখো সান্নিক, এই যে সিসামারা এবং তোরসা, এই দুটো নদী কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। তার কারণ হচ্ছে সিসামারা নদীর জলে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান এবং জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ভেঙে এই সিসামারা কিন্তু শালকুমারের যে গ্রাম, সেই শালকুমারে কিন্তু ঢুকে পড়েছে। ইতিমধ্যেই যেটা জানা গেছে, একদিকে যেমন জলদাপাড়ার যে দুটো বিট এলাকা সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই দুটো বিট এলাকা থেকে যে সমস্ত বন কর্মীদের পরিবারের লোকজন ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যদিও সেখানে বনকর্মীদের মোতায়েন করা রয়েছে, তার কারণ হচ্ছে সেখানে বন টহল সহ নানান রকম কাজকর্ম রয়েছে, ফলে সেখানে আছে। এবং সিসামারা নদী যে গ্রামে ঢুকে পড়েছে, সিসামারা গ্রাম এবং শালকুমার গ্রামে যেখানে ঢুকে পড়েছে, সেখান থেকেও লোকজনদেরকে প্রশাসন সরিয়ে অন্যত্র নিয়ে গেছে। কার্যত বাড়ি ঘর ফাঁকা করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপরে সেচ দপ্তর নজর রাখছে। পরিস্থিতি কোন দিকে দেয় সেদিকেই এখন নজর সকলের। সাংনিক, ধন্যবাদ।